আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনি এখানে কেন স্যার? ফরাজ এই বিয়াদব মেয়ের হাবভাব বোঝার চেষ্টা করছে না। মন চাচ্ছে একদম থাপ্পড়ে সব দাঁত ফেলে দিতে। ফরাজ তিতলির কথা উপেক্ষা করেই তিতলির সামনে গিয়ে চলে যাবে। এমন সময় তিতলি ডাকলো। কোথায় যাচ্ছেন স্যার? ফরাজ যেতে যেতে চেবিয়ে চিবিয়ে জানালো। জাহান্নামে। যেভাবে স্টুডেন্টদের ধমক দেন, নিশ্চিত আপনার জায়গা জাহান্নামেই হবে। তিতলি। ততক্ষণে তুষার সেখানে উপস্থিত। ও এসেই তিতলিকে এক ধমক দিল। এই, তোকে কখন থেকে খুঁজছি ফাজিল মেয়ে, ছাদ থেকে নামলি কেন? তোকে আমি নিষেধ করিনি? সপ্তদশীর মুখটা নিমিষে ভয়ে পরিণত হলো। বারবারই ভাইকে ভয় পায়। সে তো ভাইকেই খুঁজছিল। তিতলি জানালো। আমি কি ইচ্ছে করে নেমেছি? আমি তোমাকে খুঁজতে এসেছি ভাইয়া, আমি বাড়ি যাব। হঠাৎ এখন বাড়ি যাবি কেন? আসার সময় তো বাদরের মতো লাফিয়ে চলে এসেছিস। আবার 2 নাম্বার ধরেছে ভাইয়া, প্লিজ বাড়ি চলো, আমি এখানে আর থাকবো না। এই কথা তুই রুমানা আন্টিকে বলতে পারিসনি? আমি কিভাবে বলবো? আন্টি কত মানুষের সাথে বসে কাজ করছেন। তুষার চুপ হলো, অতঃপর বলল। আয়। কোথায়? তোর না 2 নাম্বার ধরেছে? হুম। তুষার তিতলিকে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। ড্রয়িং রুমে সব বয়স্ক মহিলারা আছেন। কেউ কেউ এদিক থেকে ওদিক ছুটছেন। বিয়ে বাড়ির কাজ কি আর কম থাকে? কত কাজ করতে করতে ফজরের আজানও দিয়ে দেয়, তাও শেষ হয় না। তুষার অয়নের মা রুমানা বেগমকে ডাকলেন। আন্টি, আর্জেন্ট একটু এদিকে আসেন। রুমানা বেগম তুষারকে খুব স্নেহ করেন। তিনি কাজ রেখে এগিয়ে এলেন, বললেন। কিরে তুষার, কিছু লাগবে? পরপর তিতলির দিকে তাকালেন ভদ্রমহিলা। মুখে হাসি ফুটিয়ে বললেন। তিতলি এদিকে আসো, কাজের কারণে তোমাকে একটু দেখলামও না। কিছু খাবে? না 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 আন্টি, আমি কিছু খাবো না। বলে তিতলি ভাইয়ের দিকে তাকালো। তুষার বুঝে আস্তে করে বলল। আসলে আন্টি, তিতলি বাথরুমে যাবে, ওকে একটু। রুমানা বেগম তুষারের কথা শেষ হওয়ার আগেই বললেন। পাগলি মেয়ে, এটা আমাকে এসে বলতে পারতে। তখন সেখানে ফারাজ খান এলো। বাইরে তিনি বেশ গরম উপভোগ করছেন, তাই একটু এসির নিচে এসে বসেছেন। ফারাজ দেখলো বেয়াদব মেয়েটা তার চাচির সাথে যাচ্ছে। ফারাজ ফের মোবাইলের স্ক্রিনে মনোযোগ দিল। তুষার এসে ফারাজ খানের পাশে বসলো, ভদ্রভাবে বলল। কি খবর ভাই? ফারাজ তাকালেন তুষারের দিকে, গম্ভীর কণ্ঠে বললেন। এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? বয়সে তুষার ফারাজের 2-3 বছরের ছোট হবে। ফারাজ নিজের বয়সের ছোট ছেলেদের তুমি বলেই সম্বোধন করে। তুষার বলল। এই তো ভালো আছি। তারপর বেশ ভদ্রতায় বলল। আমার বোনটা কলেজে পড়ালেখা ঠিকমতো করতো? ফারাজ খান নড়ে চড়ে উঠলেন। ভুরু জোড়া কুঁচকে রেখেছেন। তিনি গম্ভীর কণ্ঠে জানালেন। খুব ভালো পড়াশোনা করে, অনেক ভালো স্টুডেন্ট তো। কেউ না পারলেও তোমার বোন সবার আগে পড়া পেরে যায়। পড়ায় একটু ছাড় দিবেন না ভাই? কোনো ভুল করলে আমাকে জানাবেন। বলে তুষার চলে গেল। ফারাজ খান কুরুর হাসলেন, বেয়াদব মেয়ে। বিড়বিড় করলেন। আপনার ভাইও আপনার বিপক্ষে বেয়াদব মেয়ে? আজ বিয়ের দিন, রাতে তিতলিরা সে বাড়িতে থাকেনি। তিতলি রাতে ঘুম না গিয়ে থাকতে পারে না। ওর সুন্দর ঘুমের জন্যই তুষার তিতলিকে নিয়ে চলে এসেছে। ঘড়ির কাঁটা এখন সকাল 11টা বাজে 30 মিনিট। বিয়ে বাড়িতে আজকে তিতলির আর যেতে ইচ্ছে করছে না, কারণ ওখানে ফারাজ খানকে দেখলে সপ্তদশীর মন চায় খুন করতে। কিভাবে যেন তার শুধু ওই লোকের সাথে ঝগড়া লেগে যায়। তিতলি ভাবলো পুরোটা আসলে দোষটা তার। ঝগড়া করার কথা সেই তুলেছে, ধাক্কাও সেই দিয়েছে। পরক্ষণেই ভাবলো একদম ভালো করেছি। ওই লোককে ধাক্কা দিতে পেরে, মুখের উপর ঠিক কথা বলতে পেরে চঞ্চল তিতলির আনন্দের শেষ সীমানা নেই। তারপরও ভাইয়ের এক কথায় তাকে আজকে আবার যেতে হবে ওই বাড়ি। তিতলি বড্ড ভাই পাগল মেয়ে। ভাই বললে উঠে, ভাই বললে বসে। গোসল করে তিতলি বিয়েতে যাওয়ার জন্য সুন্দর একটা গর্জিয়াস গাউন পরলো। গাউনটা চোখে দেখার মতো। এবার কোরবানি দিয়ে কিনেছে, কিন্তু পরা হয়নি, তাই আজকে পরেছে। সুন্দর করে সাজলো, রেডি হয়ে কয়েকটা ঢং করে পিকো তুললো। তিতলির একটা খরগোশ আছে, ধবধবে সাদা, এত সুন্দর। তিতলি তাকে খুব ভালোবাসে। সপ্তদশী খরগোশটাকে কোলে নিয়ে পিক নিল। নিজের রিয়েল আইডিতে ঢুকে একটা ক্যাপশন দেখলো। চঞ্চল তিতলির ক্যাপশনটা ভালো লেগে যায়, তাই সে নিজের 2টা পিক, ভালো মতো মুখ দেখা যায় না, সেগুলো দিয়ে ক্যাপশনটা দিয়ে পোস্ট করলো। ফারাজ খান শুধু গোসল সেরে ওয়াশরুম থেকে বের হয়েছেন, পরনে টাওয়াল পৌঁছানো। ভেজা চুলগুলো 2 হাত দ্বারা ব্যাক ব্রাশ করে পেছনে ঠেলে দিলেন।
বিছানায় সাদা পাঞ্জাবি পাজামা রাখা। চাচাতো বোনের বিয়ে বলে কথা, অনেক দায়িত্ব। তার বোন নেই, তাই উনি নিজের চাচাতো বোনদের বোনের মতো ভালোবাসেন। ওনারা দুই ভাই। অন্যজনের নাম ফরাদ খান, বিবাহিত। ফারাজ প্যান্টের ভেতরে আন্ডারওয়্যার পরতে পরতে মোবাইলের স্ক্রিন জ্বলে উঠল। তিনি তাকালেন সেদিকে, কি মনে করে মোবাইল হাতে নিলেন। ফেসবুকের নোটিফিকেশন এসেছে, তিতলি তেহরিন শেখ। ফারাজ চিনে মেয়েটাকে, তার আইডির সাথে অ্যাড আছে। তিনি স্ক্রল করে ঢুকলেন, দেখলেন মেয়েটা পোস্ট করেছে। তিনি ছবি দেখার লোক না, বরং ক্যাপশন দেখলেন, পুরুষ মানুষদের বিশ্বাস করতে নেই, তারা ঘরে সুন্দরী কিউট বউ রেখে বাইরে অন্য নারীদের নিয়ে ফুর্তি করে। ফারাজ খান ভুরুজোড়া কুচকালো। তিনি পড়া শেষে বিড়বিড় করে বললেন, ক্যারেক্টারলেস বেয়াদব মেয়ে। আমার সাথে লাগতে এসে আপনি নিজের পায়ে নিজেই কুড়াল মারছেন না মিস তিতলি? পরে কিন্তু পস্তাবেন। আমি ফারাজ খান ছাড় দিলেও ছেড়ে দেই না। আপনি বড্ড বোকা নারী। পানিতে থেকেও জেনে বুঝে জ্বলন্ত আগুনে পা দিয়েছেন। বেয়াদব মেয়েটা বোধ হয় জানে না সে লঙ্কা মরিচ হলে ফারাজ খান বোম্বাই মরিচ। লঙ্কা মরিচ বেশি পড়লে নিজেই ছাই হয়ে যায়। আপনি ছাই হতে চাইলে আমার কিচ্ছু করার নেই। আফসোস, আপনার জন্য আমার দুঃখ লাগে। মেয়ে মানুষ এত বাঁচাল প্যাচাল হলে মানায় না। বিড়বিড় করে যুবক থামলেন, মোবাইলটা বিছানায় রেখে দিলেন। একটু সময় নষ্ট না করে পাঞ্জাবি প্যান্ট পরে যুবক আয়নার সামনে দাঁড়িয়ে ঝটপট রেডি হয়ে নিলেন। নিজের পছন্দের পারফিউম গায়ে মেখে নিতেই ফারাজের চাচাতো ভাই আলভিওর রুমে ঢুকলো। অয়নদের বাড়ি আগে ফারাজ খানদেরও বাড়ি ছিল, এখনো আছে। প্রতিটা রুম এখনো যার যার রয়ে গেছে। এই দোতলা বিশিষ্ট বিশাল ভবনটা তাদের দাদার বানানো। বছর দুয়েক আগেও ওনারা সবাই একান্নবর্তী ফ্যামিলি ছিলেন। ফারাজ খানের বাবা আফজাল খান আলাদা বাড়ি করেছেন, এখন সেখানে থাকেন। কিন্তু চাচাতো বোনের বিয়ের উদ্দেশ্যে পুরো পরিবার আবার এক হয়েছে। আলভিও সাদা পাঞ্জাবি পাজামা পরেছে। এক কথায় বাড়ির সব পুরুষ আজকে সাদা পাঞ্জাবি পাজামা পরবে। ফারাজ হাতে ঘড়ি লাগাতে লাগাতে গম্ভীর কণ্ঠে বলল, তুই এখানে কেন? আমি এখন বের হতাম। ফারাজের কথার বিশেষ একটা পাত্তা দিল না আলভি, বরং ঠাট্টা সুরে বলল, কি ব্রো, বয়স তো কম হলো না, বিয়ে শাদী করবি কবে? নাকি বুইড়া হইয়া সারগিরি করেই মরবি? এখন তো বউ নিয়ে হানিমুনে যাওয়ার বয়স। তোর 10 বছরের ছোট চাচাতো বোনের বিয়ে খাইতেছিস, নিজের বিয়ের খবর নাই? লজ্জা করে না একে একে ঘুরতে? নাকি কেউ পছন্দই করে না তোরে? হা হা হা। আলভি চেপ কামড়ে ধরল। ভাবনা আল্লাহ ফারাজ যেন কিছু না বলে। ঠেস লাগানো কথা শুনে ফারাজের চোয়াল শক্ত হলো। ফারাজ খান এগুলোকে নিয়ে আর পারছে না। নিজের পার্সোনাল বিষয়ে কারোর বা হাত ঢুকানো পছন্দ না, অথচ তাও পাঞ্জাবির দুহাতা কোনোই পর্যন্ত গুটিয়ে নিতে নিতে ঠোঁট বাঁকিয়ে বলল, তোর মতো বাপের টাকায় হানিমুনে যাওয়ার স্বপ্ন দেখি না। আর বউ, ফারাজ খানের বউ হওয়া এত সহজ না। যে মেয়ে সহ্য করতে পারবে সে নিজেই আসবে। কোন দিন আসবে সেই সাহসী ভাবি? 27 বছর তো হয়ে গেল, এখনো তো কোনো মেয়েকে আসতে দেখলাম না। আমার বিয়ে নিয়ে তোর চিন্তা করতে হবে না, তুই বরং তোর বউয়ের চিন্তা কর। শুনলাম তোর বউকে ধরলেই নাকি চিল্লানি দেয়। বউ সামলাতে পারিস না, আগে নিজে পুরুষ হ, তারপর কথা বলিস। আলবি থতমত খেয়ে গেল। ফারাজকে খোঁচা দিতে এসে নিজেই খোঁচা খেয়ে বসলো। অবশ্যই ফারাজ সচরাচর অপ্রয়োজনীয় কথা বলে না, আর যখন বলে তখন সামনের ব্যক্তিটার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত ধুয়ে দেয়। এখনো হলো তাই। আলবি আফসোস করলো, কেন যে কাল সবাইকে বলতে গেল, না বললে এখন এই কথা শুনতে হতো না। দুঃখের সহিত বলল, তুই আজীবনে সন্ন্যাসী হয়ে থাক ভাই, তোকে বিয়ে করতে আর কখনোই বলবো না। ফারাজ না চাইতেই ক্রুর হাসলো। ভালো মতে তেল মালিশ করে দিতে পেরেছে না হেসে পারে। ঘড়ির কাঁটায় এখন দুপুর 1:20। 30 মিনিট হয়েছে তিতলি দ্বিতীয়বারের মতো বিয়ে বাড়িতে এসেছে। হাসার পর আর ফারাজের সামনে পড়েনি বলে ভুল হবে, বরং তিতলি ফারাজকে দেখেইনি। বিয়ে বাড়ির নিয়ম অনুযায়ী আগে কনে পক্ষের সবাইকে ভাত খাওয়ানো হয়। বাহিরে বিশাল প্যান্ডেলের ভেতরে খাবার খাওয়ার জন্য আয়োজন করা হয়েছে। তিতলি ইতিমধ্যেই খাওয়া শেষ করে ফেলছে। অয়নের বোন কনে আয়েশার সাথে আয়েশার 2টা বান্ধবী সহ রূপসা ঝিলি করেও আছে। নিয়ম অনুযায়ী বিয়ের দিন কনের সাথে বড় থালা করে 5-6 জন একসাথে খাওয়া হয়। সেখানে তিতলিকেও খেতে বলেছেন রুমানা বেগম। তিতলি বাধ্য মেয়ের মতো মেনে নিয়েছে। আয়েশাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। মেরুন রঙা লেহেঙ্গার সাথে ভারী জুয়েলারি সহ মেকআপ সব মেয়েটার ফর্সা শরীরে দারুণ মানিয়েছে। পার্লারের মেয়েরা সাজিয়ে দিয়ে গেছেন। তিতলি মিষ্টি কণ্ঠে বলল, আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে। ভাইয়া তো চোখ ফেরাতেই পারবে না। নিশ্চিত দেখার পর ছোটখাটো হার্ট অ্যাটাক করবেন।
আয়েশার মুখটা লজ্জায় লাল নীল হয়ে গেল। পাশ থেকে ঝিলিক বলল, আজকে দুলাভাইকে নগদ 30,000 ছাড়া বউ নিয়ে যেতে দেব না। তোরা পারলেই নে। আমার মনে হয় বাবা ভাই ধরে বেঁধে এক কিপ্টের সাথে বিয়ে দিয়েছে, তোদের 4 পয়সাও দিবে না, মিলিয়ে নিস। হয়েছে, নাটক করতে হবে না, জামাইয়ের টাকা বাঁচাতে পারবে ভবিষ্যতে। কিছু একটা ভেবে তিতলি আচমকা বলল, আচ্ছা রূপসা আপু, ফারাজ খান এই বাড়ির কি কোনো আত্মীয় হয়? রূপসা, ঝিলিক, আয়েশা ওর তিনজনই মুখ হা করে ফেললো, যেন ওরা বিশেষ কারো নাম শুনছে। রূপসা বলল, আরে ফারাজ ভাইয়া তো আমাদের কাজিন, বড় চাচ্চুর ছেলে। তিতলি নেত্রযুগল কোটর ছেড়ে বেরিয়ে আসবে যেন অবাকে অত্যন্ত হতবিহব বলে বলল, কি বলছো আপু? ফারাজ ভাইয়া যে রাগী, আমাদের তো বাইরের কোনো ছেলের সাথে মিশতে দেয় না। একবার আয়েশা আপুকে রাস্তায় একটা ছেলে। ঝিলিক আর কিছু বলতে পারল না। ওদের কথার মাঝে বাহিরে হইচই শুরু হয়েছে। বরপক্ষ চলে এসেছে। ঝিলিক রূপসা কথা ফেলে তিতলিকে টেনে নিয়ে গেল। আজকে দুলাভাইয়ের থেকে টাকা না নিলেই নয়। সত্যি ওরা তিনজন এক প্রকার তর্ক বিতর্ক করে 30,000 টাকা নিয়ে এলো। ভাগ্যিস ফারাজ খান সেখানে ছিল না। তিতলি একটা কালো সানগ্লাস পরে পরে হাঁটছে। সানগ্লাসটা ফর্সা মেয়েটাকে একদম দারুণ মানিয়েছে। নরম অধর জোড়ায় রক্তে রাঙা লাল টকটকে লিপস্টিকটা যেন কালো সানগ্লাসের নিচে জলজল করছে। সপ্তদশী ফুরফুরে মনে বাড়ির ভেতরে চলে যাবে এমন সময় ফারাজ খানকে তারই সামনে দিয়ে যেতে দেখলো তিতলি। ভাবখানা এমন যেন তিতলিকে দেখেইনি। তিতলি কেন যেন মুখ ফুসকে ডেকে উঠল। আরে আপনি পাঞ্জাবি পরেছেন নাকি? মেয়েলি কণ্ঠ শুনে ফারাজের পা চোড়া থেমে গেল। ঘাড় বেঁকিয়ে পেছনে ফিরে দেখতে পেল সপ্তদশীর হাস্যোজ্জ্বল মুখখানা। মেয়েটার এত হাসি কেন যেন ফারাজের সহ্য হলো না। যুবক বিরক্ত চোখে সেদিকে এগিয়ে গেলেন। এই মেয়েকে কিছু না বললেই নয়। লম্বা একদম এক কদম রমণীর মুখোমুখি দাঁড়ালেন। লোকটার মুখখানা সে কি গম্ভীর। গালের খোঁচা খোঁচা দাড়ির উপস্থিতিতে লম্বাটে চোয়ালখানা কেমন তীক্ষ্ণ হয়েছে বেলেটের ন্যায়। পাঞ্জাবিতে সুদর্শন পুরুষটার রূপটা যেন এবারে চোখে 16 আনাই ফুটছে। ভারাস ভুরু কচিয়ে শুধালো, আমি কি পড়েছি সেটাও আপনাকে মুখে বলতে হবে? আপনি কি চোখ হাতে নিয়ে হাঁটেন নাকি? দেখেন না সানগ্লাস পরেছি, সব কালো কালো দেখতে পাচ্ছি। আপনাকেও কালো কালো দেখাচ্ছে। ফারাজ ভুরু বাঁকালো, চড়া কণ্ঠে জানালো, একটা থালা এনে দিব? বিয়ে বাড়ির গেটে দাঁড়ালে সবাই অন্ধ ভেবে দয়া করে 2 পয়সা দিলে চোখের চিকিৎসা করিয়ে নেবেন। তিতলির এই একটাই স্বভাব, সে যে কাউকে বলবে। আমি অন্ধ না, বুঝছেন? এটা স্টাইল। দেখুন না আমাকে কত সুন্দর লাগছে, তাই না? হঠাৎ পাশ থেকে পুরুষালী কণ্ঠে কেউ বলে উঠল, একদম আগুন সুন্দরী। ফারাজ তিতলি দুজনেই সেদিকে তাকালো। বরপক্ষের একটা চিকন গড়নের ছেলে, বয়স কি 22-23 হবে। তিতলির দিকেই তাকিয়ে আছে। ফারাজ খান একবার তিতলির দিকে তাকালো, ফের ছেলেটার দিকে। তিতলি পাল্টা জবাব দিল ছেলেটাকে, আমি আগুন সুন্দরী, এটা সবাই বলে। আপনি নতুন কিছু বলেন ভাইয়া। ফারাজ খান আচমকা তিতলির একদম কাছে চলে আসলো। 2 ইঞ্চি সামান্য ফাঁক রেখে দাঁড়িয়ে ফের ছেলেটার দিকে তাকালো। ছেলেটা থতমত খেলো যেন। অন্যের পার্সোনাল টাইম ভেবে মুহূর্তে সেখান থেকে চলে গেল। এদিকে তিতলির শ্বাস প্রশ্বাস বেরিয়ে আসা জোগাড়। সে দ্রুত 1 পা 2 পা পিছিয়ে গেল। সপ্তদশীর মুখপানে চেয়ে ফারাজের ঠোঁটের কোণে বাঁক হলো, এলো বলল, এত খুশি হওয়ার কিচ্ছু নেই মিস তিতলি। ফারাজ খানের রুচি এতটাও খারাপ না যে আপনার মতো বেয়াদব মেয়ের দিকে নজর দেবে। আপনার মতো মেয়ের ফারাজ খানের পছন্দের লিস্টে আসতে 10 জনম লাগবে। আফসোস ততদিন আমি বাঁচবো না। তাই কুল ডাউন। কথায় কথায় ঠেস না মারলে আপনার হজম শক্তিতে সমস্যা হয়, সেটা তো বলতে পারেন। একটু থেমে স্রেফ বলল, আমার বইয়ে গেছে না আপনার নজরে পড়তে চাই, আর না আপনার পছন্দের তালিকায়। ঘাটতার আমি বশত কথাটা বলে তিতলি মুখ ভেঙচি কাটলো। ফারাজ মেয়েটার তেরা কথা উপেক্ষা করলো। বেয়াদব মেয়েটাকে হুকুম ছেড়ে থামালো। আপনার বেয়াদবি সহ্য করার ধৈর্য আমার নেই মিস তিতলি। ফারাজ খানকে জ্বালাতে এসে নিজেই চলে যান না যেন। তিনি মাঠে নামলে তখন আপনার পালানোর জায়গা থাকবে না। তিতলি দমে গেল না। দমে যাবে বলে কি এতটা ঝুঁকি নিয়েছে? হেরে যাওয়ার পাত্রী সে নয়। ফারাজ খানের সাথে একটু কথা বলতে এসে যদি সেটা জ্বালানো হয়, তাহলে এবার সত্যি সত্যি তিতলি ফারাজ খানকে জ্বালাবে। তাই সে ভীষণ সাহস জুগিয়ে বলল, আপনি সত্যি মাঠে নামবেন স্যার? আমার কিন্তু ফুটবল খেলা খুব পছন্দ। টিভিতে মেসি নেইমারের খেলাও দেখি। কলেজে সুন্দর সুন্দর সিনিয়র ভাইয়ারা যখন খেলে
আমার যে কি ভালো লাগে। এই মেয়ে, একদম চুপ। এক থাপ্পড় দিলে তো সোজা পাশের তাল গাছের ওপর পড়বেন। এসব আজগুবি কথা আপনার মাথায় কই থেকে আসে? হ্যাঁ, বেয়াদব মেয়ে। মনের ভেতর থেকে আসে স্যার। আউট। ফারাজ খানের সাথে ঝগড়ায় জিততে না পেরে চঞ্চল তিতলির মাথা কাজ করছে না। তাতে কি, সময় তারও আসবে, তখন এই লোককে ছাড়বে না, একদম ছাড়বে না। সপ্তদশী উদাস মনে বাড়ির ভেতরে চলে গেল। রুন্ধ মস্তিষ্কে বিড়বিড় করে বলল, কি খারাপ লোক, তিতলিকে বলে থাপ্পড় দিলে নাকি তাল গাছের উপর পড়বে। তো বলি কি, সাহস থাকলে থাপ্পড় মেরে দেখাতি, আমি উপরে বসে বসে তোর মাথায় তাল ফেলতাম, তখন বুঝতি কত ধানে কত চাঁদ। কি বিড়বিড় করছো তিতলি? পাশ থেকে পুরুষালী কণ্ঠ শুনে পাশে ফিরল তিতলি। অয়নকে দেখে বিনা দ্বিধায় জিভ ফসকে বলল, আপনার কাজিন ফারাজ খান আছে না, ওই লোকটা একদম সুবিধার না ভাইয়া। কলেজেও শুধু স্টুডেন্টদের ধমকের উপরে রাখে, সবাই তো আড়ালে ভাল্লুক ফারাজ স্যার বলে ডাকে। কি বলছো তুমি তিতলি? ভাইয়া শুনতে পেলে কি হবে তুমি জানো? শুনলে শুনুক, আমার কি, ওনাকে আমি ভয় পাই না। অয়ন অসহায় চোখে তাকালো মেয়েটার মুখপানে। ছোট থেকে তুষারের সাথে বন্ধুত্ব হওয়ার ভালোই মেয়েটার স্বভাবের সাথে পরিচিত, মুখে যা আসে তাই বলে। তবে এটা অয়নের ভালোই লাগে, এমন চঞ্চল প্রকৃতির মেয়ে সে খুব পছন্দ করে। আর সে যদি হয় তিতলি, তাহলে আর কি, কেন যেন ভয় হয় তিতলির দিকে অন্য নজরে তাকাতে। যদি তুষার তার সাথে বন্ধুত্ব ছিন্ন করে দেয়। ভাবনা বাদ দিয়ে আশেপাশে তাকিয়ে দেখলো কোথাও ফারাজ খান নেই, তাই স্বস্তির নিঃশ্বাস ফেললো। তিতলির দিকে চেয়ে স্নিগ্ধ কণ্ঠে বলল, সানগ্লাসটাই তোমাকে অনেক মানিয়েছে তিতলি। আমি জানি ভাইয়া, আসার পথেও একজন বলেছে আমাকে মানিয়েছে। অয়ন শক্ত কণ্ঠে বলল, কে বলেছে? তিতলির কি হলো কে জানে, সে ওই ছেলেটার কথা বলল না, বরং বলল, আপনার ফারাজ ভাইয়া বলেছে আমাকে নাকি আগুন সুন্দরী লাগছে। বলে চঞ্চল তিতলি হাসতে হাসতে সেখান থেকে চলে এলো। পেছনে রেখে গেল অবাক হতবাক হতবিহব্বল চোখে চেয়ে থাকা অয়নকে। সে যেন এখনো বুঝতে পারছে না মেয়েটার বলা কথাটা। ফারাজ ভাই এই কথা বলবে? অয়নের জানা মতে সে তো কোনো মেয়ের দিকেও তাকায় না। আর সেখানে ফারাজ ভাইয়ের সাথে কোনো ঝামেলা করলো না তো তিতলি? ভাই যদি রেগে যায়। আর ভাবতে পারছে না অয়ন। ত্রস্ত পায়ে বাড়ির বাহিরে চলে গেল। ঘড়ির কাঁটায় সন্ধ্যা 6টা। ইতিমধ্যেই বরপক্ষ চলে যাওয়ার জন্য তাড়া করছেন। আয়েশার কান্না যেন থামছে না। বাবা মা ভাই সবাইকে ছেড়ে শ্বশুর বাড়িতে চলে যাবে, এটা যেন মেয়েটার মন মানছে না। ও কাঁদতে কাঁদতে বাবাকে জড়িয়ে ধরলো। হেসকি উঠে গেছে মেয়েটার। আমরুল খান নিজের মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। ভদ্রলোকের চোখেও পানি। একমাত্র আদরের মেয়েকে আগের মতো প্রতিদিন চোখের সামনে দেখবেন না, ভাবতে ওনার কলিজা ফেটে যাচ্ছে। আয়েশা একে একে মা বাবা ভাই সবাইকে জড়িয়ে ধরে কাঁদলো। আমরুল খান আর রুমানা বেগম বরপক্ষ চলে যাওয়ার সময় আয়েশার হাত সাইফের হাতে তুলে দিলেন। আমরুল খান আত্মবিশ্বাসী গলায় বললেন, আমার মেয়েকে দেখে রেখো বাবা, আজকে তোমার হাতে আনামত হিসাবে তুলে দিলাম। আশা করি তুমি আমার মেয়েটাকে কখনো কষ্ট পেতে দিবে না। আমার বিশ্বাস আছে তোমার উপর। শ্বশুরের কথায় সাহেব ভদ্রতায় ঠোঁট প্রসারিত করে হাসলেন, আবেগঘন কণ্ঠে জানালো, আমি আয়েশাকে কখনো কষ্ট পেতে দেব না শ্বশুর আব্বু। আপনার মেয়ে আপনার বাড়িতে যেমন ছিল ঠিক তেমনই থাকবে, কোনো চিন্তা করবেন না আপনি। আমরুল খান রুমানা বেগম দুজনে মনটা কিছুটা হালকা হলো। ফারাজ খানও এগিয়ে এলেন সেখানে। স্নেহে আয়েশার মাথায় হাত বুলিয়ে দিয়ে শাসনের সুরে বললেন, ওখানে কখনো কোনো সমস্যা হলে সোজা আমাকে ফোন করে জানাবি। সবার সাথে হাসি খুশি থাকবি, এখন কাঁদিস না। বলতে বলতে ফারাজ খানের চোখ গেল তিতলির মুখপানে। সপ্তদশীর পেল্লব মুখখানার উপর বিক্ষিপ্ত আকারে আস্তে পড়ছে বেয়াদব কেশগুচ্ছ। গোল মুখখানায় যেন রাজ্যের সকল মোহনিহিত। তবে তা ফারাজ খানকে কাবু করতে পারল না। তিতলি তাকাতেই দুজনের চোখাচোখি হলো। তিতলি মুখ ভেঙচি কাটলো, ঠোঁট বেঁকালো, মুখ বেঁকালো। ফারাজ খান চল শক্ত করে আওড়ালো, সিংহ জেগে উঠলে যেমন হিংস্র হয়ে যায়, ফারাজ খান জেগে উঠলে হিংস্র হতে সময় লাগবে না মিস তিতলি। সাবধান করেছি, শুনলেন না তো? এবার আমার হাত থেকে নিজেকে বাঁচিয়ে দেখান। আপনার পায়ের শিকল টানবো আমি, দেখি আপনি আর কতটা দৌড়াতে পারেন। আয়েশার কান্না দেখে তিতলিরও কেন যেন খুব কান্না পেল। সপ্তদশী নিজের দিকটা উপলব্ধি করছিল, কিন্তু চঞ্চল তিতলি অন্যভাবে ভাবছিল যে একদিন তাকেও তো সুন্দর নরম বিছানা ছেড়ে বাবা মা ভাই সবাইকে ছেড়ে একজন পুরুষ মানুষের গায়ের ঘামের গন্ধের মাঝখানে শুয়ে থাকতে হবে। এটা নিয়ে সপ্তদশীর মনে দুঃখ, রীতিমতো দুঃখবোধের শেষ নেই। সবার থেকে বিদায় নিয়ে বরপক্ষরা চলে গেল। সে সময় সাথে সাথে বিয়ে বাড়ির মানুষজনও কমে গেল। কেউ কেউ চলে গেছে, আবার কেউ কেউ থেকে গেছেন। আয়ানদের একেবারে নিকটাত্মীয়রা একেবারে বৌবাদ শেষ করে তারপর যাবেন।
তিতলি আসার সময় একটা ধূসর রঙা টপ জামা এনেছিল, সফেট রঙা গ্রাউন্ডটা চেঞ্জ করে সেটা পরে নিয়েছে। কি যে গরম বলার বাহিরে। তিতলি বেশ ঘামছে, আবার কারেন্টও নেই। বিয়ে বাড়ির জেনারেটরের লাইট জ্বলছে। সন্ধ্যে যে কারেন্ট গেছে এখনো আসেনি। এখন প্রায় 7:30। তুষার বাহির থেকে এসেই দেখলেন তিতলি ঝিলিকদের সাথে বসে বসে আড্ডা দিচ্ছে। ও এক পলক বোনের দিকে তাকিয়ে ফের রুমানা বেগমের কাছে গেলেন। ভদ্র মহিলার মন খারাপ হয়ে আছে, চোখ দুটো সামান্য ফুলা ভাব। তুষার গিয়ে বললেন, আন্টি এবার আমাদের যেতে হবে, আপনাকে বলতে এসেছি। তৎক্ষণাৎ টি শার্ট পরতে পরতে সেখানে অয়নও আসলো। এক কথাই বলল, আজকে তোদের যেতে দিব না। রুমানা বেগমও বললেন, আজকে থেকে যাও তুষার, কালকেও তো থাকলে না, রাত করে চলে গেলে। আর তো কখন আসবে জানি না। আন্টি আমার চলে যেতে হবে, জরুরি কাজ আছে, অন্য সময় আসবো কেমন? তিতলিও রাতে অন্য কোথাও ঘুমাতে পারে না। অয়ন তুষারের মাথায় থাপড়ে দিয়ে বলল, নাটক করিস না তো। এখন বোনের নাম দিয়ে চলে যাওয়ার বাহানা করবে, কাজের বাহানা দেবে। তুই থাকবি আর তোর বোনও থাকবে। তুষার, আমিও চাই আজকের দিনটা থেকে যাও বাবা। মেয়েটা চলে গেছে, পুরো বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে। বলতে বলতে রুমানা বেগম কেঁদে উঠলেন। আন্টি কাঁদবেন না প্লিজ, শান্ত হন। তোরা চলে যাবি বলছিস তাই কাঁদতেছে? রুমানা বেগম শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে ফের বললেন, আমি কোনো কথা শুনবো না, তোমরা থাকবে এটাই ফাইনাল। তুষার যেন একটা বড় ফাঁদে পড়ে গেছে। রুমানা বেগমকে তিনি মায়ের মতো স্নেহ করেন, কিভাবে কথা ফেলবে? রুমানা বেগম বললেন, তোমার জন্য নাস্তা নিয়ে আসি, বসো। আমার খিদে নেই আন্টি। তুষার ড্রয়িং রুমে গিয়ে তিতলিকে দেখলো। তিতলি ভাইয়ের দিকে তাকিয়ে আছে, ইশারা করলো যাওয়ার কথা নিয়ে। তুষারের হঠাৎ চোখ গেল ঝিলিকের দিকে। মেয়েটাকে কেন যেন ওনার ভালো লাগে, কিন্তু বিষয়টা তেমন পাত্তা দেয় না। উনি ওদিকে একবার তাকিয়ে মোবাইল হাতে টাইপ করতে করতে বের হয়ে গেলেন। তিতলি ফোন হাতে নিয়ে দেখলো ভাইয়ের মেসেজ। আজকে মনে হয় যেতে পারবো না। আন্টি কিভাবে ধরে রেখেছেন? তুই থাকতে পারবি তো? তিতলি মেসেজটা ছিন করে রেখে দিল। আসলে তিতলি সবার সাথে ভালোই লাগছে, আর কখনো আসা হবে না। তাই সবার ফেসবুক আইডি ফ্রেন্ড লিস্টে যোগ করে নিল, যাতে চলে গেলেও কথা বলতে পারে। রাত 9টার দিকে ওরা সবাই ছাদে গোল করে বসেছে। সবার ভাবনা একটাই, কানামাছি খেলবে। বছর 4 আগেও সপ্তদশী তিতলি স্কুলে কানামাছি খেলতো। এখন আবার সে খেলা খেলতে পারবে বলে সপ্তদশীর আনন্দে তর্স হয়েছে না। ওরা 6 জন আছে খেলার জন্য। ঝিলিক বলল, আগে জোর কে হবে? তিতলি নির্দ্বিধায় বলল, আপু আমার প্রথমে চোখ বাঁধো। না, হাত মেলানো হোক। যে সবার পরে হবে সে প্রথমে চোর হবে। তিতলি বাধ্য মেয়ের মতো মেনে নিল সেটা। ওরা সবাই 3 জন 3 জন করে হাত মিলালো, কিন্তু ভাগ্য কেন যেন তিতলিকে সবার শেষে তুললো। তিতলি নিজের পরনের ওড়নাটা কাঁধ থেকে বুক পর্যন্ত গুজিয়ে নিল ভালোভাবে। তারপর ওরা তিতলিকে চোল বেঁধে দিল, আর তিতলি হয়ে গেল কানা। ওরা সবাই তিতলিকে বলল, এখানে কয়টা আঙ্গুল বলো তো? তিতলি মুচকি হেসে বলল, 2টা। তিতলির কণা শুনে ওরা সবাই হেসে উঠল, কারণ কোনো আঙুলি ওরা দেখায়নি। হতপার ওরা চারদিকে ছুটিয়ে পড়ল। তিতলিও পায়ের দাপে দাপে ওদের দিকে এগোতে লাগলো। একজন বলছে, আমি এখানে। আরেকজন বলছে, আমি এখানে। চঞ্চল তিতলি দিকশূন্য হয়ে আচমকা কাউকে জড়িয়ে ধরে বলে উঠল, ধরে ফেলেছি তোমায় ঝিলিক আপু, এইবার যাবে কোথায়? দেখি আমার চোখ খুলে দাও তো। সপ্তদশী কোনো উত্তর না পেয়ে সামনের মানুষটার শরীর ঝাঁকিয়ে ফের বলল, এ কি আপু, তোমাকে এত চওড়া লম্বা লাগছে কেন? তোমার মুখ এমন খোঁচা খোঁচা লাগছে কেন? তোমার দাড়ি গোফ গজাইছে নাকি? তিতলি তখনও যেন বুঝতে পারছে না। সপ্তদশী ঝিলিক ভেবে আরো জোরে এক ঝাঁকি দিল, কিন্তু তাতে সামনে থাকা বলিষ্ঠবান দেহের যুবকের একটুখানি নড়বড় হলো না, বরং যেন আরো পাথর হলেন। তিতলি অবুজের মতো মুখ করে বলল, তুমি এত শক্ত কেন ঝিলিক আপু? বলতে বলতে চোখ বাঁধা অবস্থায় হাতের বিচরণ পুরুষালী জিন্স প্যান্ট আন্দাজ করতে ভয়ে চেঁচিয়ে উঠল তিতলি। মুহূর্তে দূরে সরে নিজের চোখ থেকে কাপড় সরালো। সপ্তদশী চমকালো, থমকালো, ভরকালো, অবাক, হতবিহব্বল, বাক্রুদ্ধ, স্তব্ধ, সব যেন ওকে রীতিমতো গ্রাস করেছে। মুখায়াবে অবিশ্বাস নিয়ে মেয়েটা হা করে রইল। মাথাটা ঠান্ডা হতেই তিতলির মস্তিষ্ক জ্বলে উঠল। দুঃখে কষ্টে তিতলির রীতিমতো হাওমাও করে কাঁদতে ইচ্ছে করছে। লজ্জায় যেন ছাদ ফাঁক হয়ে যায়। মস্তিষ্কের কানায় কানায় প্রশ্ন, মালুক ফারাজ খানকে এতক্ষণ ধরে রেখেছিল? ছি তিতলি ছি, এ কি করছিলি তুই?
কেউ কি তার স্যারকে জড়িয়ে ধরে? ভালো ভদ্র হলেও মানা যেত, এমন গুরু গম্ভীর বদমেজাজি আর না কুচু লোককে কিনা তুই এতক্ষণ যাবত জড়িয়ে ধরেছিলি। তিতলি আর ভাবতে পারছে না, এখন যেন এখান থেকে পালাতে পারলেই বাঁচে। তার সাথে তো ঝিলিক আপু, রূপসা আপু ছিল, এখন কই? এই ভাল্লুক স্যার এখানে কেন? যতই সাহস নিয়ে হাঁটুক, বড় বড় কথা বলুক, সাহসী তিতলিকে এখন কে বাঁচাবে? ঝিলিক, রূপসা, মিলি ওরা অসহায় চোখে তাকিয়ে আছে। তিতলির জন্য এই মুহূর্তে কিছুই করতে পারছে না। দুইটা টু শব্দ করতে গেলেই যেন ঘোর বিপদ। তিতলির সাথে যে তাদেরও ছাড়বে না সেটা বলা যায়? ঝিলিক ফিসফিস করে বলল, রূপ, আমাদের মনে হয় ফারাজ ভাইয়াকে থামানো উচিত, না হলে যদি তিতলিকে রাগের মাথায় থাপ্পড় মেরে দেয় তখন কি হবে? আমি যেতে পারবো না, তোরা যা বোন। কি বলছিস? ভাইয়া কি রেগে গেছেন দেখতে পাচ্ছিস? ওরা আল্লাহ আল্লাহ করছে তিতলিকে যেন ছেড়েও দেয়। ফারাজের রাগ তখন সীমা ছুঁয়ে গেছে, মেজাজ তার নিয়ন্ত্রণের বাইরে। শরীরের প্রত্যেকটা শিরা উপশিরা দপদপ করছে রীতিমতো। পারছে না থাপড়ে বেয়াদব মেয়েটার সব দাঁত ফেলে দিতে। কান থেকে ফোন নামিয়ে নিলেন মুহূর্তেই। 1 মিনিটের জন্য দুচোখ বন্ধ করে ক্ষিপ্ত মেজাজ শান্ত করার বৃথা চেষ্টা চালাচ্ছেন। তিতলি ভয়ে ভয়ে ভীষণ সাহস জুগিয়ে একটানা বলল, শুনুন, আপনাকে আমি ইচ্ছে করে ধরিনি, আমরা কানামাছি খেলছিলাম, আপনি হঠাৎ কোথায় থেকে উড়ে এসেছেন? আমার কোনো দোষ নেই। যুবক দাঁতে দাঁত চাপলো পরক্ষণে। একাকার সময় রাগ নিয়ে পরক্ষণে শক্ত মেজাজে বললেন, একটা মেয়ে হয়ে পরপুরুষকে জড়িয়ে ধরে তার ইজ্জত নিয়ে কানামাছি খেলছেন, আবার বলছেন আপনার কোনো দোষ নেই। বারবার ছাড় দিয়েছি বলে আপনি উঠছেন, এবার আপনি দেখবেন কিভাবে আপনার ডানা ভেঙে দেই। বলে এদিক ওদিক তাকালেন তিনি। তর্জনে গর্জনে সপ্তদশীর কিচ্ছু যায় এলো না, বরং মেয়েটা তেরা কণ্ঠে বলল, আমি কি দেখেছি আপনি এসেছেন? আপনার ইজ্জতে কি আমি লঙ্কা মরিচ লাগিয়ে দিয়েছি? আমার বইয়ে গেছে আপনার মতো ভাল্লুক স্যারকে জড়িয়ে ধরে। তিতলির কথাই ফারাজের বাড়ন্ত রাগে যেন ঘি পড়ল। মুহূর্তে এদিক ওদিক তাকিয়ে তাকালো। ঝিলিক, এক্ষুনি এদিকে আয় তো। ঝিলিক তো ভয়ে শেষ, মনের ভেতরে কুড় রাখছে। এই ভেবেছে তাকেও কি তাহলে তিতলির সাথে কোনো শাস্তি দিবে? ঝিলিক ভয়ার্ত গলায় শুধালো, জি ভাইয়া। ফারাজ কিছুক্ষণ ভেবেচিন্তে ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখা টানলো, অতঃপর বললেন, নিচে গিয়ে বড় দেখে একটা কুমড়া নিয়ে আয় তো। কেন ভাইয়া? কুমড়া দিয়ে কি করবেন? ফারাজ চোখ গরম করে ঝিলিকের দিকে তাকাতেই ঝিলিক ভয়ে ভয়ে বলল, ভাইয়া, তিতলির কোনো দোষ নেই, আমরাই ওকে কানামাছি খেলার কথা বলেছি, ওকে ছেড়ে দেন। তোকে আমি অন্য কারো গান গাইতে বলিনি, আর একটা কথা না বলে যেটা বলেছি সেটা নিয়ে আয়। ঝিলিক অসহায় চোখে একবার তিতলির দিকে তাকালো। মেয়েটাকে তারা যুদ্ধের ময়দানে ফেলে দিয়েছে। বড্ড অপরাধবোধ কাজ করছে মেয়েটার মনে। ভালোই বুঝতে পেরেছে আজ রফা কিছু হয়ে যাবে। ঝিলিকের সাথে সাথে রূপসা মিলে ওরাও নিচে চলে গেল। এর মাঝে তিতলি ভেঙ্গিয়ে বলে উঠল, আপনি ঝিলিকাপুকে কুমড়া আনতে বলেছেন কেন? আপনি কি কুমড়া খেয়ে নিজের রাগ কমান? খেতেও খুব পছন্দ করেন বুঝি? ফারাজ বিরক্ত চোখে তাকালো বেয়াদব মেয়েটার মুখপানে। কুমড়োটা আনুক, শুধু তারপর বুঝাবে পছন্দ করে কিনা। তিতলি আবার দুঃখ করতে করতে বলল, আমার হাত চুলকাচ্ছে, ছি! আমি এ কাকে জড়িয়ে ধরেছিলাম? কলেজের সুন্দর সুন্দর সিনিয়র ভাইরা হলেও নিজের মনকে বোঝাতে পারতাম আমার হাত ধুতে হবে। আমি তাহলে চাই, হ্যাঁ, আপনি বরং কুমড়া খান, শরীরের জন্য পুষ্টিকর। বলেই যে তিতলি চলে যাওয়ার জন্য পা বাড়াবে, অমনি শক্তপোক্ত হাত সবেগে কনই চেপে ধরলর। যুবকটা রুড়ো গলায় বললেন, আর এক পা সামনে এগোনোর চেষ্টা করবেন, আই সোয়ার আপনাকে ছাদ থেকে নিচে ফেলে দেব। তিতলি একবার নিজের হাতের দিকে তাকালো, অতঃপর স্রেফ বলল, আমাকে ফেলে দিলে তো আমার জামাই তার কিউট সুন্দরী বউটাকে বিয়ে করার আগেই বিধবা হয়ে যাবে। আমাদের এখনো সংসার করার বাকি, হানিমুনে যাওয়া বাকি। ফারাজ শীতল রাগ নিয়ে কিছুটা ঝুঁকে একদম তিতলির চোখে নজর রাখলো। কণ্ঠে শীতল রাগ ঢেলে ভুরু নাচিয়ে বলল, বয়স তো এখনো 18 হয়নি, সংসার হানিমুন করার কি বুঝেন? হ্যাঁ, তিতলির সহজ সরল স্বীকারোক্তি। হানিমুন মানে ঘুরে বেড়ানো আর ছবি তুলে আপলোড দেয়া, আর সংসার করা মানে বাচ্চা কাচ্চা সামলানো। ফারাজ ভুরু কুচকালো মুহূর্তেই, ধমকে সুরে চেঁচিয়ে বললেন, চুপ বেয়াদব মেয়ে, এক থাপ্পড় দিব না, 1 মাস কাউকে মুখ দেখাতে পারবেন না। দূরে সরুন ভাল্লুক স্যার কোথাকার। আপনার মতো বেয়াদব মেয়ের ওপর ফারাজ খানের কোনো ইন্টারেস্ট নেই মিস তিতলি। আই রিপিট, আপনাকে শাস্তি দিব। আই ডোন্ট নিড অল দিস। সহসা দরজার কাছ থেকে ভয়ার্ত গলায় ভেসে এলো, ভাইয়া, কুমড়া নিয়ে এসেছি।
নিয়ে আয়। কি শানিত কণ্ঠ। সপ্তদশীর বুক চ্যাত করে উঠল। আজ পেল মানুষটার ক্ষুব্ধ মেজাজের। কালো শার্ট প্যান্ট পরা যুবকটার দিকে হা করে চেয়ে রইল। এতক্ষণ ভালো করে না তাকালো, তাকাতেই যেন এই লোকের উপর নতুন করে ক্রাশ নামক বাস খেলো মেয়েটা। যখন ফারাজ খান কলেজে নতুন জয়েন হয়েছিল তখন তিতলি লোকটার দিকে তাকিয়ে থাকতো মনে হতো। এভাবে যদি সারা জীবন তাকিয়ে থাকতে পারতাম। কিন্তু একদিন তিতলি ক্লাসে গালে হাত রেখে ফারাজের দিকে চেয়েছিল বলে অপমান করে ক্লাস থেকে বের করে দেয় তিতলিকে। তখন থেকে এই সপ্তদশী ভেবে নিল জীবনে আর কখনো এই নাকুচু লোকের দিকে ফিরেও চাইবে না, একদম চাইবে না, শুধু ঝগড়া করবে। সপ্তদশীর অভিমানে সেদিন রাতটা একদম ভালো কাটেনি। কিন্তু অবাধ্য মন কি আর মানে? আড়ালে আবড়ালে মেসেজ দিয়ে বিরক্ত করা সব যেন আরো বেড়েছিল। কিন্তু এত কিছু করেও কোনো লাভ হলো না। তিতলির এই নিয়ে দুঃখে রীতিমতো মাঝে মাঝে কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে ফেলে। নিজের প্রতি হতাশায় দ্বিখণ্ডিত বুক। কি পাষাণ লোক, একটু মায়াও নেই মনে। মাথায় কুমড়াটা তুলে দে। তিতলি যখন হাঁ করে ফারাজের দিকে তাকিয়ে ভাবনায় বিভোর ছিল, আদেশটা ধেয়ে এলো তখনই। নড়ে চড়ে তাকালো তিতলি। প্রশ্নটা কি তাকেই করেছে? সে বেশ দ্বিধাহীনতায় মিনমিন করে বলল, আমাকে বলছেন, আমি আপনার মাথায় তুলে দিব।